আমি আছি এখন পৃথিবীর দীর্ঘতম বড় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের জনপ্রিয় পর্যটক স্পট কক্সবাজারে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটক কেন্দ্র। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, রয়েছে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড, হিমছড়ি পাহাড় ঝর্ণা, মিনি বান্দরবন, পাটুয়া টেক বিচ, ইনানি বিচ, লাবণী সুগন্ধা ও কলাতলি বিচ। ভ্রমণ গল্পের আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন, খাবেন, হোটেল ভাড়া সহ আশেপাশের জনপ্রিয় পর্যটক স্পটগুলি, যা দেখলে কক্সবাজার সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবেন আশা করছি। আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমি যাচ্ছি শ্যামলী অ্যান্ড ট্রাভেল বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1000 টাকা। আপনারা চাইলে শহরের যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন কক্সবাজারগামী সকল পরিবহনের বাস। সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 1000 টাকা থেকে 1200 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 1400 থেকে 2600 টাকা। আবার চাইলে ট্রেনে করেও সরাসরি কক্সবাজার যেতে পারেন। সেক্ষেত্রে আগে থেকেই অনলাইনের টিকিট বুকিং করে রাখতে হবে, যার ভাড়া পড়বে 725 টাকা মাত্র। রাত 9:30 আল্লাহর নামে আমাদের আজকের যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে। রাত 2:30 কুমিল্লা মায়ামি রেস্টুরেন্টে আজকে আমাদের যাত্রা বিরতি দেয়। আর বলে রাখা ভালো, যাত্রা বিরতির এইসব রেস্টুরেন্টগুলিতে দাম দেখে খাওয়াটাই শ্রেয়, কারণ প্রতিটি পণ্যের দামই তুলনামূলক অনেক বেশি। আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন কক্সবাজার বাস টার্মিনাল, আর আমার বাস তো আমাকে এই জায়গায় নামিয়ে দেয়। তো এখান থেকে আমরা চলে যাব ঠিক ডলফিন সুগন্ধার উদ্দেশ্যে। পার পার্সন 15 টাকা দিয়ে এই মিশুক একটা নিয়ে চলে যাব ডলফিন মোড়ে কিংবা সুগন্ধার দিকে। আমরা আগে থেকে কোনো হোটেল ভাড়া করি নেই, তো এখন যাব একটা কম খরচে একটা সুন্দর একটা ভালো একটা হোটেল খোঁজার ট্রাই করব। বাস থেকে নামলেই বিভিন্ন অটো ড্রাইভার বা থার্ড পার্টি লোকজন আপনাকে ইমপ্রেস করবে তাদের রুম নেওয়ার জন্য। এজন্য বলে রাখা ভালো, কক্সবাজারের হোটেলগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতা প্রায় 1,50,000 জন। তাই কোনো থার্ড পার্টি বা অটো ড্রাইভারদের কথায় রুম না নিয়ে সরাসরি হোটেলের রিসিপশনে গিয়েই মূলমূলি করে রুম নেওয়াটাই শ্রেয়। তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেকগুলো রিসোর্ট দেখলাম, মূলমূলিও করলাম, বাট এখন উঠবো আমরা হোটেল বিচ হলিডে নামে একটা রিসোর্টে। এটা অনেক ভিতরে, যদিও যার ভাড়া পড়েছে একটা বেড, একটা আলমারি প্লাস অ্যাডজাস্ট মিরর, 2টা সোফা সেট প্লাস ওয়াশরুম আছে একটা এই পাশে, আর এই হচ্ছে বেড। হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হলাম, সকালে নাস্তাও করলাম 100 টাকা দিয়ে বোনা খিচুড়ি। তো এখন আমরা কক্সবাজারের যে লাবণী পয়েন্ট, ইরানি পয়েন্ট, সুগন্ধা বিচে আশেপাশে যে 3টা বিচ আছে একসাথে, তো আজকে উইজি 3টা এক্সপ্লোর করবো। আর এক রাত্রির জন্য আমার হোটেলে পড়ছিল ঠিক 1000 টাকা। তো আমি এখন সুগন্ধা পয়েন্টে যাব, ঠিক হেঁটে চালিয়ে যেতে পারেন, আবার চাইলে অটোতে করেও যেতে পারেন। 2 জন হইলে 20 টাকা, আর যদি 1 জন হন তাহলে 10 টাকা দিয়েও দিতে পারেন। আপনারা যদি সুগন্ধা বিচে যদি গোসল করেন আর যদি রিসোর্ট না নেন, আপনারা চাইলে পাবলিক ওয়াশরুম পেয়ে যাবেন। এই জায়গাতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, প্লাস গোসল করতে পারেন বিচ থেকে নেমে। এখন বাজে 11টা, আর আমি এখন এসে পড়েছি সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচে কিন্তু আজকে প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। আমার চোখে যতটুকু যাচ্ছে খালি পর্যটক আর পর্যটকই দেখা যাচ্ছে, বাট আজকে বিচের পানিটা অ্যামেজিং। আর এই সুগন্ধা বিচের পাশে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন এরকম প্লাস্টিক জাতীয় একটা রোবট মেক করা হয়েছে। দ্যাটস মিন এই জায়গায় প্লাস্টিক জাতীয় যেসব পণ্যগুলি আছে অযথা জায়গা না ফেলাটা বেটার, নির্দিষ্ট কোনো স্থানে ডাস্টবিনে ফালানোটাই বেটার, এটা ইন্ডিকেট করতেছে। তো এখন সুগন্ধা বিচে আমি আছি, আর জায়গায় ভিউটা হচ্ছে অ্যামেজিং একটা ভিউ। বিকজ এত নীল পানি যেটা শীতকালেই সময় পাওয়া যায়, এর আগেও যদি আমি বর্ষাকালে আসছিলাম, বাট এত সুন্দর পানি দেখতে পারিনি।
আমি আছি এখন সুগন্ধা বিচে, আর আমার সামনেই হচ্ছে সেই বিচটা, আর আমার হাতের ডান দিকে হচ্ছে লাবণী বিচ, আর ঠিক বাম দিকে হচ্ছে কলাতলি বিচ। তো একদম পরস্পরই তিনটা বিচ, একই রো বরাবর ঠিক, বাট এই একটা সমুদ্রকে আবার তিনটা নাম দিছে, লাবণী বিচ, কলাতলি বিচ, সুগন্ধা বিচ। তো এই তো সুগন্ধা বিচ থেকে এখন চলে যাচ্ছি লাবণী বিচে, ঠিক 1 মিনিটও লাগে না, পরস্পর পাশাপাশি একদম দুইটা বিচ। তো ভিউ একই, সে ঢেউগুলি আর যে পর্যটকগুলি আছে সেই পর্যটকগুলি, বাট এই তিনটা যে বিচের মধ্যে কলাতলা বিচ, সুগন্ধা বিচ আর লাবণী বিচ, আমি প্রিফার করব সুগন্ধা বিচ ইজ বেটার, বিকজ এটাকে সুন্দর সুন্দর ঝাউ গাছ আছে, আর এটার জন্য একটু অন্যরকম একটু ফোকাসটা নেই, বিকজ কলাতলি বিচে আর লাবণী বিচে এই দৃশ্যটা দেখা যায় না। আর এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিসগুলি ট্রাই করতে পারেন। জিপ কার আছে, তারপরে বাইকও আছে, সি কারও আছে, তারপরে ঘোড়াও আছে। তো এর জন্য সব মূল্যগুলি ফিক্স করা দেওয়া আছে, আপনারা চাইলে যেটা দেখে নিতে পারেন। তাছাড়া একটু মূলামূলি করতে পারেন, মূলামূলি করেও কিছুটা দাম কমাইতে পারেন। বিচটাকে সামনে দিকে উপভোগ করার জন্য আপনারা চাইলে এরকম সিটও নিতে পারেন, এর জন্য পার ঘন্টা এক্সাক্ট 60 থেকে 100 টাকা নেবে, ঠিক 2টা। আমি আসলে আজকে বিচে গোসল করব না, ইনশাল্লাহ কালকে করব। কালকে যখন ইরানতে যাব, কালকে করার একটা পসিবিলিটি আছে, ভাবছিলাম করুম, বাস বিচের পানি কিন্তু প্রচুর লবণাক্ত। আপনারা চাইলে রাত্রে সি ফুডও এক্সাক্ট ট্রাই করতে পারেন, অক্টোপাস থেকে শুরু করে কাঁকড়া, বিভিন্ন জাতের মাছ আছে, আবার রেডিমেডও এই জায়গায় মেক করা আছে। আপনারা যদি এই জায়গাতে যদি অর্ডার দেন তাহলে পিছনে ওনারা মেক করে দিবে। আসলে রাত্রে কক্সবাজারের সৌন্দর্য অতুলনীয়, বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর সুন্দর দৃশ্য, একদম আলোকিত মতো লাগবে, কি সুন্দর ঢেউ, অ্যামেজিং। আর যে সাউন্ডটা অসাধারণ সুন্দর লাগে। আর যদি ঠিক এই বেঞ্চে বৈশা বৈশা যদি উপভোগ করেন তাহলে তো কোনো কথাই নেই, সাথে চলবে গান। তো কক্সবাজারের দ্বিতীয় দিনে রুম থেকে চেক আউট করে এখন বের হলাম, আর আজকে যাব আমরা পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ রোড হয়ে ঠিক ইনানি বিচ, পাটুয়া টেক, তারপরে হচ্ছে হিমছড়ি ঝর্ণা আর পাহাড়। তো এই জন্য আমরা প্রথমে চলে এসেছি ডলফিন মোড়ে, এই জায়গাতে সকালে নাস্তা করলাম, আর এখন যাব অটো দেখতে কিংবা মিশুক টাইপের সিএনজি দেখবো। আসা যাওয়া 1100 টাকা সারাদিনে চলে গেল, সারাদিনে চলে গেল। হ্যাঁ, কত? 1500 টাকা দিবেন। 1500 টাকা কম কত যাবা? ভাই এটা সারাদিনের জন্য আপনার একদম লাস্ট পার্ট ওটা, এর ভিতরে যেগুলো আছে সেগুলো দেখবেন। হ্যাঁ, এটা সারাদিনের জন্য যেগুলো আসা যাওয়ার বাড়া বলতে সময় ওটা যেগুলো বলি, এই জায়গায় আপনার মন চাইবে আপনি রিজার্ভ সারাদিনের জন্য লাস্ট পার্ট ওটা, এর ভিতরে এখান থেকে শুরু করে আপনি যে জায়গায় ভালো লাগবে দাঁড়াবেন। 1500 টাকা কম কত যাবা? সময় সারাদিন হলে কত টাকা ভাড়া? 500 টাকা। তো এরকম একটা ব্যাটারি চালিত মিশুক আমরা সারাদিনের জন্য 500 টাকা দিয়ে ভাড়া করি, আর যেটা কিনা আমাদের আজকে মেরিন ড্রাইভ স্পটগুলি দেখাবে ঘুরিয়ে। মেরিন ড্রাইভের প্রথম যে স্পটটাই পড়বে সেটা হচ্ছে ঠিক দরিয়ানগর কলাতলি পিকনিক স্পট। আর এটা কলাতলি পিকনিক স্পট হচ্ছে একটা পাহাড় আছে, আর পাহাড়ের ভিতরে একটা ঠিক ঝর্ণা আছে, আর ঝর্ণাটা একদম ছোট ঝর্ণা, যেটা এক্স্যাক্ট আপনারা হিমছড়ি গেলেও দেখতে পারবেন, ঠিক ওইরকমই পাহাড় দেখতে পারবেন। তো আমরা এই পিকনিক স্পট কলাতলি পিকনিক স্পটে না ঢুকে আমরা হিমছড়ি পাহাড় যাবো প্রথমে। আমি আছি এখন হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্র, আর হিমছড়ি যে পাহাড়টা ঝর্ণা দেখার জন্য একটু সামনে আগা যেতে হবে, আর দুই পাশে রাস্তার মধ্যে অনেকগুলি দোকান দিতে পারবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন সরঞ্জাম এই জায়গা থেকে কিনে নিতে পারেন। কিছুটা সামনে আগালে 1 মিনিটের মতো হিমছড়ি
পাহাড়ে ঢোকার জন্য যে টিকিট কাউন্টার চোখে পড়বে। এই হিমছড়ি ইকো ট্যুরিজমের ভিতরে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আর এ জায়গায় টিকিট মূল্যটা হচ্ছে পার পার্সন 35 টাকা। কাউন্টার থেকে টিকিট কেটে হাতের বাম দিকে হচ্ছে পাহাড়টা, যেটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, আর ঠিক ডান দিকে হচ্ছে হিমছড়ি যে ঝর্ণাটা। তো প্রথমে আমরা ঠিক ঝর্ণা দেখতে যাব, দেন তারপর আমরা আবার পাহাড়ে উপরে উঠবো হিমছড়ি পাহাড়টা দেখার জন্য। আর সামনেই হচ্ছে হিমছড়ি ঝর্ণাটা, বাট এটা আর্টিফিশিয়াল। কজ এই শীতের সময় এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এত পানি কীভাবে পড়ে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। কিন্তু অনেক সুন্দর, ট্যুরিজমের জন্য ঠিক একটা সিঁড়ি করে দিছে। তো এই সিঁড়িটা ঠিক বেয়ে বেয়ে যদি উপরে উঠেন তাহলে একদম ঠিক উচ্চ চূড়া উঠতে পারবেন হিমছড়ি পাহাড়ে। কিছুটা উপরে উঠতে পারলেই সুন্দর একটা টেকমার দেখতে পারবেন, আই লাভ হিমছড়ি। আর এই জায়গায় কিন্তু সবসময় এরকম ছবি তোলার জন্য সিরিয়াল লেগে থাকে। আমি আছি এখন হিমছড়ি পাহাড়ে একদম সর্বোচ্চ চূড়ায়। ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটলেই একদম সর্বোচ্চ চূড়ায় হিমছড়ি পাহাড়ে উঠতে পারবেন। আর আজকে হিমছড়ি পাহাড়ের চূড়ায় অনেক পর্যটক আসছে জাস্ট এই ভিউটা দেখার জন্য। আপনি একবার ইমাজিন করেন যে আপনার পাহাড়ের উপরে আর আপনার পাহাড়ের নিচে হচ্ছে ঠিক সমুদ্র সৈকত, এরকম, তাও আবার বিশ্বের দীর্ঘতম সবচেয়ে বড় মেরিন ড্রাইভ রুট হয়ে। তো একটা অ্যামেজিং ভিউ। হিমছড়ি ঝর্ণা কিংবা পাহাড় যেটাই বলুন না কে, তো হিমছড়ির থেকে বের হয়ে এখন আমরা এসে পড়েছি কাঁকড়ার বিচে। আর কাঁকড়ার বিচে কিন্তু ঝাউবনটা এক্স্যাক্ট। তো এই জায়গায় যেতে হলে আপনাকে এই সুন্দর সাঁকো বেয়ে তারপর যেতে হবে। আর সাঁকোটা কিন্তু আসলেই সুন্দর অনেক। তো কাঁকড়ার বিচে প্রবেশ করতে গেলে প্রথমেই পড়বে এরকম সুন্দর ঝাউবন। আর ঠিক সাঁকো থেকে নামলেই এই ঝাউ গাছটা অসম্ভব সুন্দর, চারিদিকে একদম যতটুকু চোখ যায়, সামনে বিচ, পিছনে পাহাড়, আর ঠিক 2 দিকে হচ্ছে ঝাউ গাছ। কাঁকড়ার বিচে মানুষ অনেক কম থাকে, এজন্য এই বিচটা ওই সুগন্ধা কলাতলি বীজ থেকে অনেকটাই সুন্দর লাগে। একদম ঠিক পরিষ্কার থাকে, কোনো ময়লা আবর্জনা নেই। বীজটাকে আরও অন্যরকম একটা সৌন্দর্য ক্রিয়েট করছে এই জন্য। আর মানুষ কিন্তু অনেক কম। কলাতলি বিচে, সুগন্ধা বিচে, লাবণী বিচে যেরকম পরিমাণে দেখবেন এ জায়গায় কিন্তু একদম নাই বললেই চলে। আমি আছি এখন পাটুয়াটেক বিচে। আর এই বিচটা কিন্তু অনেকটা সেন্ট মার্টি বাইকস ক্রিয়েট করে। প্লাস এ জায়গায় অনেক সুন্দর সুন্দর পাথর আছে ঠিক বিচের মধ্যেই। আর পানিটা হচ্ছে একদম নীলের মতো, সো একদম ক্লিন। আবার আমি আছি এখন ইনানি বিচে, দিনের লাস্ট স্পটে। তো অসাধারণ আজকে এই জায়গার থেকে আর কি সূর্যোদয়টা দেখবো। আর ইনানি বিচটা সত্যি আসলে অন্যরকম। বিচের পানিটা প্লাস যে পরিবেশটা, লোক সমাগম এই জায়গায় একটু কমই থাকে অন্যান্য বিচের তুলনায়। আসলেই এই ইনানি বিচ থেকে সূর্যোদয়টা অনেক ইন্টারেস্টিং। বিচ থেকে সূর্যোদয় দেখে আমাদের মিশুকটি দিয়ে চলে আসি কক্সবাজার ডলফিন মোড়ে। আর এখান থেকেই মুলোমুলি করে ঠিক 750 টাকায় হানিফ পরিবহন বাসে করে চলে আসি ঢাকাতে।